স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। কাল সকাল 10:30টায় দেশে পৌঁছাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে স্থানীয় সময় সোমবার বিকেল 4:10 বা বাংলাদেশ সময় রাত 9:10 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। ঢাকায় তাকে বরণ করতে মুখিয়ে বিএনপি নেতাকর্মীরা। প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজাও। তবে সবাইকে শৃঙ্খলা মেনে অভ্যর্থনা জানাতে বলছে দল। এদিকে বেগম খালেদা জিয়ার দেশে ফেরা গণতন্ত্রের উত্তরণে সহায়ক হবে এমন আশা দলটির নেতাদের। চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর মঙ্গলবার লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে কাতারের আমিরে দেয়া রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে রওনা দেবেন বেগম জিয়া। মঙ্গলবার সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি। এই সফরে তার সঙ্গী হচ্ছেন 2 পুত্রবধূ। 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান বেগম জিয়ার সঙ্গেই লন্ডনে গিয়েছিলেন। এরই মধ্যে চেয়ারপারসনকে বরণ করা নিয়ে নেতাকর্মীদের প্রতি বেশ কিছু নির্দেশনা দিয়েছে বিএনপি। বিশেষ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল সহ পেশাজীবী সংগঠন বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত কোথায় কিভাবে অভ্যর্থনা জানাবে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন, বেগম জিয়ার ফেরা গণতন্ত্রের উত্তরণের পথে দেশকে এগিয়ে নিতে সাহস, নির্দেশনা এবং আশা যোগাবে। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক উত্তরণে আমাদের জন্য শক্তি, সাহস এবং নির্দেশনা অবশ্যই তিনি দেবেন। আমরা মনে করি তার উপস্থিতি বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের পক্ষে একটি শক্তি। এ সময় তিনি আরও বলেন, শিগগিরই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রস্তুতি চলছে বাসা, রাজনৈতিক কার্যালয় সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান খুব শিগগির দেশে ফিরবেন। আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিচ্ছি ওনার অবস্থানের জন্য, ওনার সিকিউরিটি এবং ওনার পলিটিক্যাল পার্টির যে দফতর, কোথায় বসবেন, কোথায় থাকবেন, এগুলো আমরা সব আয়োজন শুরু করে দিয়েছি। দলীয় বলয়ের পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা থাকছে বলেও জানান স্থায়ী কমিটির এই সদস্য। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কাজে সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বললেন রাষ্ট্রদূত মাইকেল মিরার। বলছেন, নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, এ নিয়ে কোনো পক্ষের ওপরই চাপ নেই। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক্যাপটকে অংশ নেন ইইউ রাষ্ট্রদূত। পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের সাথে 27 দেশের জোটভুক্ত ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তুলে ধরেন তিনি তার সূচনা বক্তব্যে। বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া, এতে সময় লাগবে বলে মন্তব্য করেন মাইকেল মিলার। বলেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হওয়া জরুরি। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত খুবই পরিষ্কার। পরের ধাপ হলো বিচার প্রক্রিয়া। যারা অপরাধের জন্য অভিযুক্ত তাদের বিচার হওয়া প্রয়োজন, তবে তা হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে। নির্বাচন কবে হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, নির্বাচনের সময় নিয়ে কোনো পক্ষকেই চাপ দেবে না ইইউ। নির্বাচন কবে হবে না হবে তা বাংলাদেশের মানুষ ঠিক করবে, তবে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের সফলতার অংশ হতে চাই। ইইউ নির্দিষ্ট কোনো তারিখে নির্বাচন হবার জন্য কাউকে চাপ দেবে না। নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে সমর্থনের কথাও জানান মিলার। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার সকালে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না কমিশন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। আমরা সম্পূর্ণ একটা নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। যেখানে রাজনৈতিকভাবে বিতর্ক চলে সেখানে আমরা জড়িত হতে চাই না। আমরা অত্যন্ত সযত্নে রাজনীতি পরিহার করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। কোনো ধরনের প্রভাব কিংবা চাপের কাছে মাথা নত করবে না কমিশন। দিনের ভোট রাতে হওয়ার আর সুযোগ নাই। 5 জনের কমিশন, 5 জন একমত না হলে আমরা কোনো সিদ্ধান্ত নেই না। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইশরাক হোসেনকে শপথ করানোর দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এ বিষয়ে কমিশনের কিছু করার নেই বলেও জানান তিনি। একদম নিরপেক্ষভাবে কাজ করব। সভায় সকল অতিরিক্ত আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। একই সাথে স্বাস্থ্য কমিশন গঠন করে সেবা বিকেন্দ্রীকরণ, বিদেশ নির্ভরতা কমিয়ে দেশেই উন্নত ও জটিল চিকিৎসার সুযোগ তৈরি সহ দেয়া হয়েছে নানা প্রস্তাব। এসব দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভোগান্তির শিকার হননি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। আবার ব্যয়বহুল বেশিরভাগ চিকিৎসার জন্য নানা কারণে রোগীদের বাধ্য হয়েই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। সেখানেও নানা অভিযোগ, জটিল রোগের চিকিৎসা আছে বিদেশ নির্ভরতাও। এই অবস্থায় নতুন বাংলাদেশের যাত্রায় নানা খাতের মতো চিকিৎসা সেবার পরিবর্তনেও গঠন হয় স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এই কমিশন, যেখানে স্বাস্থ্য সেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে তুলে ধরে সবার জন্য তা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। আমরা যতই বলি না কেন যে স্বাস্থ্য সবার অধিকার, এটা তো লিগ্যাল ইমপ্লিকেশনস নাই। আমরা বলেছি যে প্রাইমারি হেলথ কেয়ার, সেটা will be the constitutional obligation for the government and also will be the constitutional right for the এবং এটা বাজেট বর্তমানে খুবই কম, এই বাজেট দিয়েও করা সম্ভব যদি আমরা ঠিকমতো অর্গানাইজ করি। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণ, এ খাতের সব দপ্তর পরিচালনায় স্বাস্থ্য কমিশন গঠন এবং দেশেই জটিল রোগের চিকিৎসার সুযোগ সৃষ্টির পক্ষেও মত দিয়েছে কমিশন। স্বাস্থ্য কেয়ার দিতে হয়, তাহলে পরে এটা একটা আলাদা হেলথ অথরিটির আন্ডারে আসতে হবে। তা আমরা প্রপোজ করেছি যে একটা বাংলাদেশ স্বাস্থ্য কমিশন যে ওভারসি করবে, পলিসিটার ইস্যুগুলো আলাপ করবে, আর একটা হলো স্বাস্থ্য সেবা বিভাগ, সেটা কিন্তু হবে ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে। প্রতিবেদনে আছে চিকিৎসকের সাথে ওষুধ কোম্পানির লোকজনের সরাসরি দেখা করতে না পারা এবং উপহার পাঠানো বন্ধের সুপারিশ। চিকিৎসা সেবা নিয়ে অভিযোগ ও নিষ্পত্তির জন্য ডিজিটাল অভিযোগ নিষ্পত্তি প্ল্যাটফর্ম গঠন, মানহীন হাসপাতাল ক্লিনিক বন্ধ, মেডিকেল পুলিশ গঠনের কথাও বলা হয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদনে। এনাফ এমফাসিস দেওয়া হয়েছে যে যাতে আমাদের দেশের সমস্যার জন্য গবেষণা ব্যবস্থা থাকে। কমিশনের এসব সুপারিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্রুত তা বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছেন তিনি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিকের বিরুদ্ধে কোনো হয়রানিমূলক মামলা হলে তা পর্যালোচনা করে প্রত্যাহার করা হবে। কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা যাবে না। সরকারের নীতিমালা হলো কোনো সংবাদ মাধ্যম বন্ধ করা হবে না। দুপুরে রাজধানীতে সার্কিট হাউসে ডিএফপির কনফারেন্স হলে ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা নিপীড়ন শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। জানান, আওয়ামী লীগের আমলে যেসব গণমাধ্যমের লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলোর তদন্ত করবে সরকার। যেসব ভুয়া সাংবাদিক তৈরি করা হয়েছে তাদের খুঁজে বের করা হবে। আমরা এই মামলাগুলোর সবগুলো পুরা প্রশাসনকে, আমাদের তথ্য অফিসকে ইউজ করে বা এদেরকে সাথে নিয়ে আমরা এটা সংগ্রহ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে, আইন মন্ত্রণালয়ে যাবে, তারা বিচার করে দেখবে। যদি এরকম হয় হয়রানিমূলক মামলা, তাহলে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা হবে। আমরা সরকার থেকে চাই না কোন সাংবাদিককে আরবিট্রারিলি উইদাউট এনি নোটিস চাকরিচ্যুত করা হবে।
মালয়েশিয়ায় শ্রম বাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সির সংগঠন বাইরার সদস্যরা। অনিয়মকে প্রশ্রয় না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে মালয়েশিয়ার শ্রম বাজার চালুর জন্য সকালে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে মানববন্ধনে অতীতে শ্রমবাজার সিন্ডিকেটে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন, সিন্ডিকেট চক্রের অপতৎপরতার কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি চালু হচ্ছে না। একই জায়গায় মানববন্ধনে বাইরার আরেকটি অংশ মালয়েশিয়া সহ বন্ধ সব শ্রমবাজার চালুর জন্য সরকারকে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। পক্ষ এসে এখানে অবস্থান নিয়ে শ্রমবাজার বন্ধ করার পায়তারা করতেছে। আমাদের দাবি হচ্ছে যে কোনো মূল্যে বাজার খুলতে হবে। কি বড় না, আমাদের কাছে সবার আগে মালয়েশিয়ার সরকার যার 5 কোটি টাকার বিনিময়ে এই আমিন স্বপন চক্র লাইসেন্স ইলেকশন করেছিল। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে রাজশাহীতে। 2407 বর্গ কিলোমিটার আয়তনের জেলা রাজশাহী, দেশের প্রাচীনতম জেলা এটি। এই জেলায় রয়েছে সংকট, সম্ভাবনা, সমস্যা এবং নানামুখী চ্যালেঞ্জ। তো এই সারাদিন আমরা সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে কাজ করেছি রাজশাহী জেলায়। তো এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা এখন যুক্ত হব অতিরিক্ত ডিআইজি তার সঙ্গে। তো এই জেলায় আমরা দেখেছি যে নানা ধরনের সমস্যা রয়েছে। 5ই আগস্ট পরবর্তী সময় থেকে পুলিশের কার্যক্রমগুলো কেমন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। 5 আগস্ট পরবর্তী সময় আমাদের তাৎক্ষণিকভাবে কিছু সমস্যা ছিল। এর পরবর্তীতে যখন নতুন করে আমাদের সবাইকে পুরো সেট আপটা চেঞ্জ করা হয়েছে, আমাদের বাংলাদেশ পুলিশের সকল সেট আপ, একদম অফিসার ইনচার্জ থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত। তো আমাদের রেঞ্জের ক্ষেত্রেও একই রকম হয়েছে। তো সেই জায়গাগুলোতে আমাদের কাজ করার সুযোগ হয়েছে। নতুন নতুন অফিসার এসছেন, খুব এফিসিয়েন্ট অফিসার এসছেন, তারা কাজ করছেন। আর আমাদের পুলিশের কাজের বেসিক কাজটাই হচ্ছে জনগণের সহায়তা নিয়ে আমাদের কার্যক্রমগুলো করা। আমরা যখন জনগণকে নিয়ে কাজ করা শুরু করেছি তখন দেখছি যে এর ভিতরে পজিটিভ ইম্প্যাক্ট এসেছে এবং আমাদের কার্যক্রম আগে যেরকম মামলার সংখ্যা যেরকম বেড়েছিল এখন অনেক কমে আসছে। অপরাধীদের অনেক অপরাধ গ্রেপ্তার করা হচ্ছে নিয়মিতভাবে। তো সেই কার্যক্রমগুলো আমাদের নিয়মিতভাবে চলমান আছে। আরেকটি বিষয় যে চুরি, ছিনতাই, ডাকাতি তো সারা বাংলাদেশে বেড়ে গেছে। এই জেলায় কেমন দেখছেন আপনারা, বা আপনাদের কাছে কি রকম অভিযোগ আসছে, আর এর পদক্ষেপগুলো আপনারা কি নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। চুরি, ছিনতাই, ডাকাতি এই রকমের ঘটনাগুলো সবসময় ঘটে থাকে সোসাইটিতে। তবে এগুলো কখনো কখনো কার্ভ থাকে, কখনো কার্ভটা আপে যায়, কখনো নিচের দিকে আসে, ডাউন হয়, এই হলো বিষয়। তো যখনই আমরা দেখি যে কোনো বিশেষ সময়ে এই সময়টা একটু বাড়তে থাকে তখন আমাদের বিশেষ কিছু পদক্ষেপ আমরা গ্রহণ করে থাকি। তো অন্যতম বড় পদক্ষেপগুলো আমাদের নিয়মিত কার্যক্রম হিসেবে, যেমন আমরা টহল জোরদারগুলো করি, আমরা চেকপোস্ট করে থাকি, আমরা কমিউনিটিকে এনগেজমেন্ট করে থাকি, বিট পুলিশিং করে থাকি, এই কাজগুলো আমাদের চলমান থাকে। তো এই মুহূর্তে আমাদের জন্য আরেকটু ভালো সুবিধাজনক অবস্থানে আছি আমরা। আর্মি ডেপ্লয়েড আছে, সো তাদের সহযোগিতা আমরা সবসময় পেয়ে থাকি। তো যখনই কোনো ঘটনা ঘটে থাকে আমরা প্রথমত চেষ্টা করি ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা যাতে না ঘটে এটাকে প্রিভেন্ট করার জন্য, আর যখন ঘটে যায় আমরা চেষ্টা করি সেটাকে ডিটেক্ট করার জন্য। এবং হোপফুলি আমাদের রেঞ্জে বা আমাদের জেলায় যতগুলো ঘটনা ঘটেছে আমরা অলমোস্ট সবগুলোকে ডিটেক্ট করতে পেরেছি, এটা আমাদের সফলতা। আরেকটি বিষয় যে এখানে সড়ক মহাসড়কে আমরা দেখছি ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলো রয়েছে তাদের দৌরত্ব প্রচুর, তো এবং যানজটের সৃষ্টি করছে তারা, এবং অ্যাক্সিডেন্টও হচ্ছে। সে বিষয়ে আপনাদের বিভাগীয় পুলিশ বা রেঞ্জ পুলিশের কি রকম পদক্ষেপগুলো রয়েছে, তাদের নিয়ন্ত্রণে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো আসলে আমাদের সোসাইটির জন্য বর্তমানে একটা মারাত্মক প্রবলেম সৃষ্টি হয়েছে। কিন্তু লোয়ার ইনকাম গ্রুপ যারা, এই লোয়ার ইনকাম গ্রুপের লোকজনগুলো আসলে তাদের লাইভলিহুডের জন্য মূলত এই কার্যক্রমগুলো শুরু করেছে। তবে এটাকে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার মতো অবস্থা নেই। হ্যাঁ, এরা মেইন রোডগুলোর বাইরে যদি চালাতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা নেই, বাট যখনই তারা চলে আসে মেইন রোডে, মানে প্রধান সড়কগুলোতে চলে আসে, তখনই আসলে প্রবলেমগুলো তৈরি হচ্ছে। কারণ একটা বাস চলছে 60-80 কিলোমিটার বেগে, আর একটা 3 হুইলার চলছে সেখানে 15 to 20 কিলোমিটার স্পিডে। সো দুটা স্পিডের ভিতরে তো অনেক পার্থক্য থাকে। তো এই কারণের জন্য আসলে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়ে থাকে। এটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একই বিষয়ে আমরা কমিউনিটি এনগেজমেন্টের উপরে গুরুত্ব দেওয়াটা হচ্ছে আমাদের মূল বিষয়। একটা জিনিস বুঝতে হবে, যারা ব্যবহার করছেন
তাদেরকে জানতে হবে যে আমাদের এই ছোট ছোট যানবাহনগুলো নিয়ে হাইওয়েতে ওঠা আমাদের জন্য নিরাপদ নয়। এই সেন্সটা যদি তাদের ভিতর ডেভেলপ করা যায় তাহলে আমাদের জন্য সকলের জন্য ভালো হবে। এই সেন্সটা আমরা ডেভেলপ করার চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। তো শুনছিলেন যে অতিরিক্ত ডিআইজি তিনি বলছিলেন যে হচ্ছে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে এবং আরেকটি বিষয় তারা বলছেন যে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। তো জেলার সার্বিক সংকট নিয়ে আমরা রাত 9টায় জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হব, তার কাছ থেকে এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধানও খুঁজব। ততক্ষণ পর্যন্ত CSRM ডিবিসি এক্সপ্রেসের সঙ্গেই থাকুন। কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোমের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত। জাতীয় দলের হয়ে তাকে খেলাতে ফিফার কাছে অনুমতি চেয়ে 2-1 দিনের মধ্যেই আবেদন করবে বাফুফে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সহ সভাপতি ফাহাদ করিম। গেল শুক্রবার কানাডার টরন্টোতে বাংলাদেশ কনসুলেট সশরীরে হাজির হয়ে বাংলাদেশি পাসপোর্টের জন্য বায়োমেট্রিক দেন সমিত সোম। অনলাইনে তার আবেদন আগেই জমা দেওয়া হয়। লাল সবুজের জার্সিতে খেলতে কদিন আগেই কানাডার সকার অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র পান সমিত। এখন অপেক্ষা ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি আর সমিতের কানাডিয়ান ক্লাবের অনুমতি। তবেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন এই প্রবাসী ফুটবলার। আগামী 13 ও 14 মে প্যারাগুয়েতে ফিফা কংগ্রেসে অংশ নেবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আর ওই কংগ্রেসে বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে আলাপ করার কথা রয়েছে তার। তবে সবকিছুই নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপর। সবকিছু ঠিক থাকলে 10 জুন এশিয়ান কাপের বাছাই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে হামজা জামালদের সতীর্থ হবেন সমিত সোম।